19শে জানুয়ারি 1935-এ নদিয়া জেলার কৃষ্ণনগরে জন্ম হয় কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। তার পিতা কলকাতা হাইকোর্টের উকিল ছিলেন। বারবার চাকরির স্থান বদলের কারণে সৌমিত্রবাবুকে ছোটবেলাতে বিভিন্ন স্থানে থাকতে হয়েছিল। তার বিদ্যালয় শেষ হয় হাওড়া জেলা স্কুল থেকে। এরপর কলকাতা সিটি কলেজ থেকে প্রথমে বাংলা সাহিত্যে অনার্স ও পরে পোস্ট গ্র্যাজুয়েশন করেন। কলেজে পড়ার সময় আলাপ হয় নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুড়ির সাথে। সেখান থেকেই অভিনয়ের প্রতি ভালোবাসা জন্মায়। অভিনয়কেই জীবনের প্রধান লক্ষ্য করে নেবার কথা ভাবেন। ভাদুড়ির অভিনয় সৌমিত্রবাবুকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তার কর্মজীবনে শুরু হয় আকাশবাণীর ঘোষক হিসেবে, পাশাপাশি থিয়েটারে অভিনয় এবং ছবির জন্য অডিশন দিচ্ছিলেন। 1957 সালে পরিচালক কার্তিক বসুর নীলাচলে মহাপ্রভু ছবিতে অডিশন দিলেন, কিন্তু কাজ পাননি। সুযোগ পেয়েছিলেন অসীম কুমার। তার প্রথম অভিনয় 1959 খ্রিস্টাব্দের বরেণ্য পরিচালক সত্যজিৎ রায়ের ছবি অপুর সংসারে। সত্যজিৎ রায়ের বহু ছবিতে তিনি অভিনয় করেছেন। তাছাড়া পরবর্তীকালে তিনি অন্যান্য বিখ্যাত পরিচালক যেমন মৃণাল সেন, তপন সিংহ, তরুণ মজুমদার, গৌতম ঘোষ, ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন প্রভৃতিদের ছবিতেও কাজ করেছেন। সিনেমা ছাড়াও নাটক, যাত্রা এবং টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। অভিনয় ছাড়া নাটক ও কবিতা লিখেছেন, নাটক পরিচালনা করেছেন। যথার্থই একজন বহুমুখী প্রতিভাধর ব্যক্তি ছিলেন তিনি। এখন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের কথা উঠলেই মনে পড়ে যায় মহানায়ক উত্তম কুমারের কথাও। বাঙালি দর্শক একসময় তাদের নিয়ে দুই শিবিরে ভাগ হয়ে গিয়েছিল। যদিও দুই অভিনেতার পারস্পরিক সম্পর্ক বন্ধুত্বেরই ছিল। উত্তম সুচিত্রা জুটি যখন বক্স অফিস মাতাচ্ছেন, তখন সৌমিত্র চট্টোপাধ্যায় কলেজ ছাত্র। সবার মতো তিনিও ছিলেন উত্তম কুমারের অভিনয়ের ভক্ত। এক পারিবারিক অনুষ্ঠানে দেখা হয়েছিল মহানায়কের সাথে। তারপর একসাথে অভিনয় করলেন ঝিন্দের বন্দিতে। এই প্রসঙ্গে একটা ঘটনার কথা বলা যেতে পারে। সত্যজিৎ রায়ের ছবি অভিধানে অভিনয়ের সুযোগ পান খানিকটা উত্তম কুমারের কারণেই। সময়টা 60-এর দশকের শুরু। প্রযোজক বিজয় চট্টোপাধ্যায় ঠিক করলেন প্রথিতযশা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে ছবি করবেন এবং পরিচালনার দায়িত্বে থাকবে অভিযাত্রিক। গল্পের নায়ক একজন ট্যাক্সি ড্রাইভার। অভিনয় করবেন অবশ্যই উত্তম কুমার। বিজয় চট্টোপাধ্যায় গেলেন উত্তম কুমারের কাছে। সব ঠিকঠাক হলো। শেষে বিজয়বাবু শুধু বললেন এই চরিত্রে অভিনয়ের জন্য উত্তম কুমারকে নায়ক সুলভ গ্ল্যামার ছেড়ে বেরিয়ে আসতে হবে। ব্যাস, এই কথা শুনেই না করে দিলেন মহানায়ক। এখানেই শেষ নয়, এই প্রজেক্টে নানা বাধার সম্মুখীন হতে হয়েছিল বিজয় চট্টোপাধ্যায়কে। শেষে পরিচালনার দায়িত্বের জন্য ছুটে যান সত্যজিৎ রায়ের কাছে। সত্যজিৎ রায় রাজি হলেন এবং নায়কের ভূমিকায় নিলেন সৌমিত্রবাবুকে। ততদিনে তাদের জুটিতে এসে গেছে অপুর সংসার, দেবীর মতো ছবি। অভিযান ছবির নরসিংহর ভূমিকায় অভিনয়ের সুযোগ সৌমিত্র চ্যাটার্জির মুকুটের অন্যতম পালক। তিনি পরে বলেছিলেন, ভাগ্যিস উত্তমদা অভিনয়টা সেদিন করতে রাজি হননি। 60 বছরের দীর্ঘ অভিনয় জীবনে সৌমিত্রবাবু সব ধরনের অভিনয় করেছেন। তথাকথিত আর্ট হাউস সিনেমা ছাড়াও করেছেন মেইন স্ট্রিম রোমান্টিক মুভিও। নায়ক থেকে খলনায়ক সবেতেই দুর্দান্ত ছিলেন তিনি। ঝিন্দের বন্দিতে ছিলেন ভিলেন ময়ূরবাহনের চরিত্রে। তার সেই অভিনয় সমান সুন্দর ছিল মহানায়ক উত্তম কুমারের নায়কের অভিনয়ের সাথেই। তার অভিনীত চরিত্রগুলো কালজয়ী। আজও অপু বললেই চোখের সামনে ভেসে ওঠে তার মুখ। ফেলুদা, খিদ্দা, উদয়ন পণ্ডিত, সন্দীপ প্রভৃতি তার অভিনীত চরিত্ররা বেঁচে থাকবে মানুষের হৃদয়ে আজীবন। কোনি ছবির সেই বিখ্যাত সংলাপ, ফাইট কোনি ফাইট, বাংলা চলচ্চিত্র জগতের কিংবদন্তি স্বরূপ হয়ে রয়েছে। সমস্ত প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার উদাহরণ হিসেবে এই সংলাপটি এখনও ব্যবহৃত হয়। আরেকটি সংলাপের কথা মনে পড়ে, যদিও দ্বিতীয়টির বক্তা ছিলেন না সৌমিত্রবাবু। 1986-র আতঙ্ক ছবির সংলাপ, মাস্টারমশাই
আপনি কিন্তু কিছু দেখেননি। ছবিতে অসহায় মানুষের অভিনয় করে সবার মন জয় করেন তিনি। তার অভিনয় জীবনের উল্লেখযোগ্য ছবিগুলি হল সত্যজিৎ রায় পরিচালিত সব ছবিগুলি, এছাড়া আতঙ্ক, তিন ভুবনের পারে। এই তিন ভুবনের পারে ছবিটি কে বলা হয় এটির দ্বারা তার কেরিয়ারের মোড় ঘুরে গিয়েছিল। আলাদা করে অশনি সংকেত ছবিটির কথাও বলাই যায়। চিকিৎসক গঙ্গাচরণের চরিত্রটি ছিল অসাধারণ। 40-এর দশকের বাংলার দুর্ভিক্ষের প্রেক্ষাপটে ছবিটি তৈরি হয়েছিল। এরপর যেসব ছবির নাম বলাই যেতে পারে সেগুলো হলো কিনুগোয়ালার গলি, সংসার সীমান্তে, সাত পাকে বাঁধা, বাক্সবদল, বসন্ত বিলাপ, হুইল চেয়ার, পরিণীতা, সাজবাতির রূপকথারা, বেলা শেষে, বেলা শুরু প্রভৃতি। তার অভিনীত নাটকগুলির মধ্যে অন্যতম হল নাম জীবন, রাজকুমার, ঘটক বিদায়, নীলকণ্ঠ, চন্দনপুরের চোর, ফেরা, টিকটিকি, রাজালিয়ার প্রভৃতি। এবং যেহেতু তিনি একজন স্বনামধন্য কবিও ছিলেন, তাই তার কিছু কাব্যগ্রন্থের নামও বলে যাই। জন্ম যায় জন্ম যাবে, ক্যালাইডোস্কোপ, অন্তনিম, মধ্যরাতের সংকেত প্রভৃতি। তিনি চমৎকার আবৃত্তিও করতেন। তার কণ্ঠে কবি জীবনানন্দ দাশের বনলতা সেন খুবই জনপ্রিয় হয়েছিল। দেশে বিদেশে পেয়েছেন বহু পুরস্কার ও সম্মান। 1970 সালে ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া পদ্মশ্রী তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তার বক্তব্য ছিল, সরকার ভারতীয় চলচ্চিত্রের জন্য কিছু করেনি, তাই ব্যক্তিগতভাবে তাকে পুরস্কৃত করে কোনো লাভ হবে না। তবে 2004 সালে পদ্মভূষণ সম্মান তিনি গ্রহণ করেন। 2012 সালে পান দাদা সাহেব ফালকে পুরস্কার ও 1998-তে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার। ফ্রান্স সরকারের পক্ষ থেকে তাকে দেয়া হয় 2017 সালে লিজিয়ন অব দ্য অনার পুরস্কার এবং অর্ডার দ্য লেটার পুরস্কার। 2017 সালে পশ্চিমবঙ্গ সরকারের বঙ্গবিভূষণও তিনি পান। 2013 সালে এই একই পুরস্কার তিনি প্রত্যাখ্যান করেছিলেন। 2020 সালের 15ই নভেম্বর এই বর্ষিয়ান অভিনেতা পরলোক গমন করেন। তাঁর প্রতি রইল অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।